সালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন। বাংলাদেশের উপর ভারতীয় অর্থনৈতিক ডোজের প্রয়োগ শুরু, এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। তার আগে একটু বলে নেই যে বাংলাদেশের উপর নানাভাবে ডোজ শুরু হয়ে গেছে কিন্তু বেশ আগেই, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই। কারণ ভারত সরকার দীর্ঘদিন ধরে দেখে আসছে যে বাংলাদেশে একটি ভারত বিরোধিতা তীব্র আকারে আছে। এমনকি গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই ভারত বিরোধী একটি ক্যাম্পেইন চলেছে, ভারতীয় পণ্য বর্জন থেকে ইত্যাদি নানান কিছু। তারই প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বুঝে গেছে যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। সেই জায়গা থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেছে। এটি কিন্তু রাষ্ট্রীয় কার্যক্রমের একটি অংশ, রাষ্ট্রীয়ভাবে বয়কট করেছে। ভিসা বন্ধ করা মানে এক প্রকার রাষ্ট্রীয়ভাবে বয়কট করা। ভিসা বন্ধ বলছি আমি, কিন্তু চালু আছে মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা, কিন্তু সেটির নাম মাত্র, জাস্ট ফর্মালিটিস। সেটিও যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, অবাক হবার কিছু থাকবে না। এই যখন অবস্থা, তখন অর্থনৈতিকভাবেও অবরুদ্ধ হতে চলেছে রাষ্ট্রীয়ভাবে, ভারতের রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ। কিভাবে? এই যে বাংলাদেশে ভারতের দান, অনুদান এবং ঋণে বহু প্রকল্প চলমান আছে বা বিভিন্ন সময় চলে। যেমন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে 40টি প্রকল্প নেওয়া হয়েছিল ভারতীয় অর্থায়নে, ভারতীয় ঋণে। সেই প্রকল্পের 15টির কাজ শেষ হয়েছে, বাকি আছে অনেকগুলো কাজ, এখনো কাজ শুরু হয়নি বা কাজ 40% হয়েছে, 20% হয়েছে, এরকম কাজ বহু আছে। তার মধ্যে এই প্রকল্পগুলো 5 আগস্ট পরবর্তী সময়ে এক প্রকার স্থবির হয়ে গেছে, এক প্রকার বন্ধই হয়ে গিয়েছিল। ভারতীয় ঠিকাদার, ভারতীয় কর্মীরা ভারতে চলে গিয়েছিল। এবং কিছু কিছু প্রকল্পে, সীমিত কিছু প্রকল্পে শুনতে পাচ্ছি যে ভারতীয় ঠিকাদার এসছেন এবং এসে কাজ শুরু করছেন। যেমন একটি সড়ক প্রকল্পের কথা বলি, যে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া একটি 4 লেনের রাস্তা ভারতীয় ঋণে হচ্ছে। সেই প্রকল্পটির কাজ আবারও খুব স্বল্প পরিসরে 3 মাস পরে শুরু হয়েছে। এটি একটি শুরু হয়েছে, কারণ এই কাজটি অনেক দূর এগিয়েছে, এটি শুরু হয়েছে। কিন্তু এখন যেগুলো পাইপ লাইনে আছে, কিংবা কম শতাংশ কাজ শুরু হয়েছে, কিংবা কোনো কাজ শুরুই হয়নি, সেই প্রকল্পগুলোর অর্থায়ন কিন্তু এক প্রকার বন্ধ হয়ে গেছে। যেমন সাম্প্রতিক সময়ে রেলের একটি খবর পেলাম, সেটি হচ্ছে রেল খাতে যে প্রকল্পগুলো ছিল ভারতীয় ঋণে, সেগুলো অনিশ্চিত হয়ে পড়েছে। এর মধ্যে 5টি প্রকল্প রেলের একদম অনিশ্চিত হয়ে গেছে। 3 প্রকল্পের কাজ শুরুই হয়নি, একটির মেয়াদ 5 বার বাড়িয়েও অসম্পূর্ণ, এবং বাংলাদেশ কর্তৃপক্ষ যোগাযোগ করলেও সাড়া দেয় না ঋণদাতা ব্যাংকগুলো। জানুয়ারিতে চাওয়া হবে ভারতের মত, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভারতের মতামত চাওয়া হবে জানুয়ারিতে, তারপরে সরকার সেগুলোর ব্যবস্থা নেবে। খবরে প্রকাশ, লাইন অফ ক্রেডিট LOC অর্থাৎ ঋণপত্রের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের 5 প্রকল্পে ভারতীয় অর্থায়ন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। ঠিকমতো ঋণের অর্থ না পাওয়ায় প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 3টি প্রকল্প শুরুই হয়নি। একটি প্রকল্পের কাজ 5 বার মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি। থমকে যাওয়া অন্যটি নিজস্ব অর্থায়নেই করার কথা ভাবছে রেলওয়ে। ভারতীয় ঋণের আওতায় রেলের মোট প্রকল্প 6টি। এর মধ্যে গত 10 বছরে আলোর মুখ দেখেছে শুধু খুলনা মংলা রেলপথ প্রকল্প। দিনাজপুরের পার্বতীপুর থেকে রংপুরের কাউনিয়া রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হলেও নির্মাণ কাজ শুরুই হয়নি। সার্বিক অগ্রগতি মাত্র 0.90%। খুলনা দর্শনা রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি 4.70%। বগুড়া সিরাজগঞ্জ রেলপথের কাজের অগ্রগতি 17.10%। কাজ চলমান ঢাকা টঙ্গী ডাবল লাইন ও কুলাড়া শাহবাজপুর রেলপথ প্রকল্পগুলোর মোট আর্থিক ব্যয় ধরা হয়েছে 14,788 কোটি টাকা। LOC ঋণের শর্তে বলা হয়েছে প্রকল্পগুলোর 75% অর্থায়ন করবে ভারত থেকে, বাকি 25% দেবে বাংলাদেশ। ভারতীয় ঋণের পুরো অর্থ দেবে দেশটির এক্সিম ব্যাংক। LOC অর্থাৎ লাইন অফ ক্রেডিট হচ্ছে একটি বিশেষ ধরনের ঋণ ব্যবস্থা। নমনীয়তা এই ঋণের একটি সুবিধার দিক। সম্ভাব্য অসুবিধার মধ্যে রয়েছে সুদের উচ্চ হার ও অতিরিক্ত ব্যয়ের আশঙ্কা। যেটি জানা যাচ্ছে, ভারতীয় অনুদানে আমাদের বাংলাদেশে বহু কাজ হয়, দানে কাজ হয়, ঋণে কাজ হয়,
যেমন আমার পদ্মা সেতুতেও কিন্তু ভারতীয় অনুদানের একটি অংশ আছে। এমনিভাবে বিভিন্ন প্রকল্পে এরকম অসংখ্য, আমি সবচেয়ে মেগা প্রজেক্টের কথা বললাম, ঠিক তেমনিভাবে ঋণ তো আছেই। ভারতীয় ঋণে আমাদের অসংখ্য প্রকল্প চলে বছরের পর বছর, কিন্তু এই সময় এসে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ ভারত রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিক ডোজ দেওয়াও শুরু করেছে। এতে কি হবে? বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা বুঝে না বুঝে ভারতীয় বিরোধিতা করি, ভারতীয় অগ্রাসনের কথা বলি, ভারতীয় পণ্য বর্জনের কথা বলি। কি লাভ আমাদের? এই যে ভারতীয় অগ্রাসনের কথা যারা বলেন, দয়া করে, আমি মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, কি কি অগ্রাসন চালাচ্ছে ভারত একটু যদি আপনারা বলেন। এই যে কমেন্ট অপশন আছে, সেখানে যদি একটু তালিকা দিয়ে যে বলেন ভারত এই অগ্রাসন চালাচ্ছে আমাদের, এবং আপনারা কথায় কথায় বলেন যে ভারতীয় দালালরা হুঁশিয়ার, সাবধান। আমি কি তাহলে ভারতের দালালি করছি? যদি বলেন যে দালালি করছি, তাহলে করছি, কারণ আমার সবচেয়ে নিকট প্রতিবেশী দেশকে বাদ দিয়ে আমি চিন্তাও করতে পারি না, কারণ আমার বাড়ির চারিদিক দিয়ে ঘেরা একটি দেশ। সেই দেশকে বাদ দিয়ে আমি একটা মূর্খ মানুষ, এই জন্য চিন্তা করতে পারি না। কিন্তু আপনারা অনেক শিক্ষিত, যারা ভারত বিরোধিতা করেন, অনেক জ্ঞানী, তারা চিন্তা করেন হয়তো ভারতকে বাদ দিয়ে, দূর দেশ পাকিস্তান নিয়ে কল্পনা করেন। কিন্তু আমি পারি না, কারণ আমার সবচেয়ে বড় ঋণের জায়গা, যে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আরেকটি দেশের স্বাধীনতা এসে আরেক দেশের জনগণ প্রাণ দিয়েছে, এর চেয়ে বড় ঋণ আর কি হতে পারে? ভারতের সেনাবাহিনীর একটা বিরাট অংশের রক্ত আমার এই মাটিতে মিশে আছে। আমি সেই মাটিতে বসে স্বাধীন দেশে তাদের অবদানের কারণেও, আমাদের নিজস্ব অবদান অবশ্যই আছে, শ্রেষ্ঠতম অবদান, কিন্তু ভারতের অবদানের কারণে আমি একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে বলছি যে আমি একটা স্বাধীন দেশের মানুষ, আমি বাংলাদেশের মানুষ। আমি এই ঋণের কথা কখনো ভুলতে পারবো না। ঠিক তেমনিভাবে আমাদের পণ্য, সেবা, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি নানাভাবে আমাদের সহযোগিতায় বা আমরা তাদের কাছে সেবা নিয়ে ধন্য হই, সেসব জায়গা থেকে আমি কখনো ভারত বিরোধিতা করতে পারবো না বলে আন্তরিকভাবে দুঃখিত। এতে যদি আপনারা কেউ আমাকে ভারতের দালাল বলেন, কোনো অসুবিধা নাই, এই দালাল শুনতে আমার কোনো খারাপ লাগবে না, তাই আমি বিরোধিতা করতে পারবো না। এই যে ভারত বিরোধিতা করছি, সবাই কিন্তু করি না আমরা। বেশিরভাগ মানুষ ভারতকে নির্ভর করতে চায়, ভারতকে বিশ্বাস করতে চায়, ভারতকে আপন মনে করে এবং ভারতের সেবা পেতে চায়। কিন্তু সীমিত কিছু মানুষের কারণে আমাদের যে একটা নেতিবাচক ইমেজ গড়ে উঠেছে ভারতের কাছে, তার প্রভাব আজকে আমরা ভারত থেকে যে সুযোগ সুবিধাগুলো পেতাম, সেগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এই যে আজকে যারা ভারত বিরোধিতা করেন, চিকিৎসার জন্য কোথায় যাবেন? পাকিস্তানে যাবেন? পাকিস্তানে যে ভালো চিকিৎসা পাবেন? যদি পান তাহলে যান আপনারা। এত কষ্ট, এত ঝাঁকি ঝামেলা, বিমানে ছাড়া যেতে পারবেন না। সড়ক পথে কত সুন্দরভাবে ভারতে চলে যায় 8-10 ঘন্টার মধ্যে এবং স্বল্প ব্যয়ে। অর্থাৎ আপনি যদি ধরুন ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন, যেমন ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছেন, এমন একটি খরচ দিয়ে আপনি ভারতের কলকাতায় চলে যেতে পারছেন। এর চেয়ে বড় সুবিধা আর কি হতে পারে? কিন্তু আপনারা সেই সুবিধা চাইছেন না, ভালো কথা। কিন্তু ভাই, বেশিরভাগ মানুষ বুঝতে পারে বা বুঝছে যে ক্ষতিটা কার হচ্ছে, কিভাবে হচ্ছে। তো আজকে এই যে বড় ধরনের ক্ষতির মুখে আমরা পড়ছি, আমাদের এই যে অসংখ্য প্রজেক্টগুলো যদি বন্ধ হয়ে যায়, ভারত যদি ঋণ না দেয় 75%, আমরা কি করতে পারবো এই প্রজেক্টগুলো? এগুলো তো মাঝপথে মুখ থুবড়ে পড়ে থাকবে। আজকে এমন অবস্থা হয়েছে সম্পর্ক, বাংলাদেশ তাদেরকে চিঠি লেখে, তারা কোনো জবাব দেয় না। বাংলাদেশের ইমেজটা ভারতের কাছে এইরকম পর্যায়ে নেমে গেছে। এগুলোর সুফল কতটুকু, নাকি বিফল, নাকি ফল ভোগ করতে হবে, নেতিবাচক ফল আমাদের ভোগ করতে হবে? এটা কি বোঝেন না ভাই? জানি না আপনারা বোঝেন না, আমাকে একটু বোঝান, তাহলে আমিও ভারত বিরোধিতা করব। এই মুহূর্তে এ পর্যন্ত। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নাইম লিবাইয়ের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখনকার জন্য বিদায় নিচ্ছি, কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।